হচ্ছে তাহারে পরে মনে, কবি লিখেছেন হচ্ছে সুফিয়া কামাল। তো তাহারে পরে মনে এটা সাজের মায়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কবির। সুফিয়া কামাল আমাদের বিশিষ্ট একজন মহিলা কবি, তাকে আমরা অনেকে চিনি। নারী আন্দোলনের অন্যতম প্রতিকৃত তিনি ছিলেন। 1911 সালে জন্মগ্রহণ ছিলেন বরিশালে। 35 কবিলায়, আচ্ছা ঠিক আছে, এই সব কিছু হয়ে তিনি গেল। তিনি হচ্ছে স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন। তিনি যেহেতু 1911 সালে, তাই সেই দিকে অত শিক্ষা যেহেতু নারীদের জন্য ছিল না, তিনি অবশ্যই স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন। বাংলা সাহিত্য চর্চায় ছিলেন তিনি অনেকদিন। তাকে জননী সম্ভাষণে অনেক সময় ভূষিত করি আমরা। তো তার হচ্ছে উল্লেখযোগ্য গ্রন্থ সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা, উদ্যাত পৃথিবী। তিনি হচ্ছে ভ্রমণ কাহিনী এবং প্রবন্ধ স্মৃতিকথা লিখেছেন। বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, নাসিরুদ্দিন স্বর্ণপদক সহ বিভিন্ন পদকে তিনি আসলে ভূষিত হয়েছেন। এখন সুফিয়া কামাল 1999 খ্রিস্টাব্দে 20 নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। তাহলে সুফিয়া কামাল 1999 সালে 29 নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। আচ্ছা ঠিক আছে, ভালো কথা না, ভালো কথা নয় অবশ্যই। এরপরে একটু আসি, দেখো এখানে 30টা চরণ, 5টা স্তবক, একটি স্তবকে হচ্ছে 6টি চরণ করে রয়েছে। প্রত্যেক চরণের পর্ব 2টা অক্ষরবৃত্ত ছন্দ। এটা কিন্তু অক্ষরবৃত্ত ছন্দ। আর প্রথমটা হচ্ছে 8 মাত্রা, দ্বিতীয়টা হচ্ছে 10 মাত্রায় রচিত। আচ্ছা, আমি যদি একটু পাঠ পরিচিতিতে আসি, এটা হচ্ছে 1935 সালে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এটা হচ্ছে প্রকৃতি এবং মানব মনের সম্পর্কের সাথে মানুষের যে একটা মানব মনের সম্পর্ক, প্রকৃতি এবং মানব মনের যে একটা সম্পর্ক, প্রকৃতির সাথে মানুষের মনের একটা সম্পর্ক, সেটার গুরুত্বপূর্ণ একটা তাৎপর্য তুলে ধরেছে। প্রকৃতির সৌন্দর্য মানব মনের অফুরন্ত আনন্দের উৎস অবশ্যই। বসন্ত যেরকম আমাদেরকে ভরিয়ে রাখে, সেরকম সব কিছুতে ভরে রাখে। কিন্তু যদি কোনো একটা মানব মন কোনো কারণে শোকাচ্ছন্ন থাকে, বেদনা ভারাতুর হয়ে থাকে, তাহলে যে প্রকৃতির যে সৌন্দর্য তাকে স্পর্শ করতে পারে না, সেটা কবি তাই অনেকটাই ফুটে উঠেছে। এটার কারণ হচ্ছে 1932 সালে কবির স্বামী ছিলেন সৈয়দ নিহাল হোসেন, তিনি হচ্ছে মৃত্যুবরণ করেছিলেন। তার অন্যতম সাহিত্যের সাধক, একজন সহায়কও ছিলেন তিনি। তিনি হঠাৎ করে মারা যান, যার কারণে কবির জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে এবং তিনি ব্যক্তি জীবনায়, কাব্য সাধনায় অনেকটাই দুর্বিষহ একটা বিষণ্ণতা চলে আসে। তো তাকে মনে করেই হচ্ছে এই কবিতাটা লেখা, তাহারই মনে পড়ে কবিতাটা। তো এই বসন্ত এলেও কবির উদাসীন মন, কবি জুড়ে রিক্ততার করুণ সুর বেদনা বেজে ওঠে, সেটা কবিতা ফুটে উঠেছে। কবিতাটি আরেকটি লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে তার নাটকীয়তা। তার সংলাপটা, গঠনরীতিটা অনেকটাই নাটকীয় এবং একটা সংলাপ নির্ভর কবিতা এখানে ফুটে তোলা হয়েছে। তো এই জিনিসগুলো অনেকটা বেশি গুরুত্বপূর্ণ এখানে। নাটকীয়তা, সংলাপ নির্ভর রচনা আর বিষণ্ণতা সুর, এই সব কিছু অনেক গুরুত্বপূর্ণ। আর এখন যদি বলি, কবিতাটা এরকম চলবে যে একজন কবিভক্ত, কবি তো আগেও অনেক কবিতা রচনা করেছেন। তো কবিভক্ত কিন্তু অনেকদিন হলে কবিতা রচনা করছে না, তার স্বামী যেহেতু মারা গেছেন। তো অনেকদিন হলে না করার কারণে কবিভক্তরা বলছেন যে এখন তো শীত চলে যেয়ে বসন্ত চলে আসছে, তো বসন্তকে বরণ করতে কিছু কবিতা লেখেন। কিন্তু কবি কেন কবিতা লিখছেন না, কবি তার আঙ্গিকে বিষয়টা ব্যাখ্যা করবেন। আর এখন যদি শব্দার্থে যদি আসি, তো হে কবি, এখানে যে কবিভক্তরা আছেন তাকে হচ্ছে হে কবি বলে সম্বোধন করবেন। নীরব কেন? নীরব মানে হচ্ছে উদাসীন হয়ে আছেন কেন, কাব্য এবং গান রচনায় সক্রিয় হচ্ছে না কেন, সেটা বোঝে নীরব কেন এত। ফাগুন যে এসেছে ধরায়, পৃথিবীতে ফাগুন অর্থাৎ বসন্ত যে আবির্ভাব ঘটেছে সেটা তো এসেছে, সেটা জানান দিচ্ছেন কবিভক্তরা কবিকে। তব বন্দনায়, বন্দনা মানে হচ্ছে গান রচনা করে বসন্তকে বরণ করা, বা তোমার রচিত যে বন্দনা গানের সাহায্যে তব বন্দনায় কেন যাচ্ছে না। দক্ষিণ দুয়ার গেছে খুলি, মানে দক্ষিণ দেওয়ার গেছে খুলি, কবি জিজ্ঞাসা করছেন বসন্তের জন্য যে দক্ষিণের বাতাস সেটা কি বইতে শুরু করেছে। উদাসীন কবি তা লক্ষ্য করেননি, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এছাড়াও বসন্তের কিছু বৈশিষ্ট্য থাকে, বাতাবি লেবুর ফুল, বাতাবি লেবুর ফুল, তারপর হচ্ছে আরও কিছু আছে, যেমন ধরো এখানে কি আছে, বাতাবি লেবুর ফুল, আমের মুকুল, এই সব কিছুকে ফুটেছে কিনা সেগুলো জিজ্ঞেস করছেন। বাতাবি লেবুর বসন্তের আগমনে কবি লেবুর, বাতাবি লেবুর ফুল, আমের মুকুলের গন্ধে বাতাস বিদিক সুগন্ধে ভরে তোলে, কিন্তু উন্মনা কবি যে কিছু লক্ষ্য করেনি সেটা এখান থেকে কী বোঝানো হয়েছে, উদাসীনতা। এগুলো এমসিকিউ অনেক আসে, মানে বহুপদীতে এতে। তাহলে এই লাইনটা দ্বারা বোঝাচ্ছে উদাসীনতা, কবির উদাসীনতাতে। এখনও দেখো তুমি কবিভক্ত এই কথায় আমরা নিশ্চিত হচ্ছি যে প্রকৃতিতে বসন্তের সব লক্ষণ প্রকাশ পেয়েছে, কিন্তু কবি লক্ষ্য করেননি। কোথা তব নবপুষ্প সাজ, তো বসন্ত এসেছে তবুও কবি নিজেকে সাজাননি, নিজে আগের মতোই শীতের মতোই মলিন হয়ে আছেন, অলঙ্কারে সাজেননি, ফুলের সাজেও নিজেকে সাজাননি। কবি ভক্ত সেটা জিজ্ঞাসা করছেন, কোথা তব নবপুষ্প সাজ। অলক মানে অলক্ষ্য, দৃষ্টির অগোচরে, ঠিক আছে। আর এদিকে আরও এক রয়েছে, সেটা হচ্ছে পাথার। পাথার মানে আসলে সমুদ্র।
পাথার মানে সমুদ্র, বসন্তে আনিতে বরিয়া, এই বসন্তের আনিতে থেকে ফাল্গুনে সরিয়া। এ পর্যন্ত কবি বলছেন যে কবি গান রচনা করে বসন্তকে বরণ করলেও বসন্ত কবির জন্য তো অপেক্ষা করছে না। তাহলে কবির ভাষ্য হচ্ছে, আমি বসন্তকে গান রচনা করে বরণ করি বা না করি, বসন্ত ঠিকই চলে আসছে। তো ফাগুনকে সরায়া বসন্ত তো চলে আসছে। করিলে বিথাই, তাহলে কিন্তু কবি ভক্তটা তাকে একটু বোঝানোর জন্য বলছেন যে যদিও সে এসেছে তাকে কিন্তু তুমি বৃথা করিয়ে দিলা। আপনি যেহেতু গান রচনা করেননি, বিভিন্ন ধরনের সঙ্গীত রচনা করেননি, কবিতা রচনা করেননি, তার কারণে কিন্তু বসন্ত অনেকটাই বৃথা হয়ে গেছে। বসন্তের যে অনুযোগ সেটা কবি ভক্তকে গুরুত্ব হারিয়েছে, বসন্তের কাছে আবেদন হারিয়েছে। পুষ্পরতি মানে ফুলের বন্দনা বা নিবেদন। পুষ্পরতি লাভিনী কি ঋতুরাজন। তাহলে কবি বলছেন যে যদিও আমি ইয়া করিনি, কিন্তু ঋতুরাজ বসন্তকে বরণ বা বন্দনা করার জন্য গাছে গাছে তো ফুল ঠিকই ফুটেছে, বসন্ত অভ্যর্থনা জানানোর জন্য ফুলই ফোটে, তো সেই ফুলটা তো ফুটেই গেছে। মাধবী মানে বাসন্তলতা বা তার ফুল। অর্ঘ্য বিরোচন, অঞ্জলি বা উপহার রচনা। প্রকৃতি বিচিত্র সাজে সজ্জিত হয়ে ফুল এবং তার সৌরভ উপহার দিয়ে বসন্তকে বরণ করে নেয়। উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও পৃথা। তাহলে কবি ভক্ত বুঝতে পারছে না যে কবি যথারীতি সানন্দে বসন্ত বন্দনা না করে তার দিকে মুখ ফিরে রয়েছেন কেন। কুহেলি মানে কুয়াশা, উত্তরী মানে হচ্ছে চাদর উত্তরীয়। কুহেলি উত্তরীয় তলে মাঘের সন্ন্যাসী। তাহলে কুহেলি মানে কুয়াশা, উত্তরী মানে চাদর বা উত্তরীয়, এখন বলছে কুহেলি উত্তর তলে মাঘের সন্ন্যাসী। এই লাইনটা অনেক সময় আসে। সো এই যে কবি শীতকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করছেন, অনেকটাই নিঃস্ব শূন্য, যে সন্ন্যাসীটা কুয়াশার চাদরটা পরে পরিধান করে আছে এবং রিক্ত হাসতে চলে যাচ্ছিল। তো পুষ্প শূন্য দিগন্তের পথে শীত প্রকৃতিতে একেবারে রিক্ত করে দেয়, গাছের পাতা ঝরে যায়, একেবারে ফুলহীন হয়ে যায়, মানে প্রকৃতিটা একেবারে শূন্য হয়ে যায়। কিন্তু বসন্ত তার বিপরীতে, অর্থাৎ বসন্তের সময় কিন্তু প্রকৃতিটা পুরো নতুন রূপে সাজে, একেবারে ভরো ভরো একটা পূর্ণতা চলে আসে। শীত যেন সর্বশীত সন্ন্যাসী, মতো কুয়াশা চাদর পরে একেবারে পুষ্পহীন দিগন্তের পথে চলে যায়। আর বসন্ত ঠিক উল্টো দিকে সব কিছু নিয়ে তার সব কিছু পূর্ণতা দান করে প্রকৃতিকে, এই বসন্তই। আর লাস্টে একটা গুরুত্বপূর্ণ লাইন যে কবিতার পুরা ভাষ্য, সেটা হচ্ছে তাহারে পরে মনে। তো এই পুরাটাতে কবি যে ইয়াটা সেটা পুরাটাই প্রতিফলিত হয়েছে। প্রকৃতিতে বসন্ত এলেও কবির মন জুড়ে আছে শীতের রিক্ত সুর এবং বিষণ্ণতা ছবি। কবির মন একেবারে দুঃখভ্রান্ত, কারণ তিনি হচ্ছে কিছুই ভুলতে পারছেন না। তার স্বামী হচ্ছে শীতের মধ্যে মারা যান, নিহাল হোসেন। তো তার শীতের কারণে মারা যান, তার জীবন থেকে শীত এখনও যায়নি। বসন্ত এসে গেলেও তার যে শীতের শূন্যতা, তা বসন্তের সৌন্দর্যের কাছে অর্থহীন হয়ে গেছে। মনে মনে আবেদন জানাতে পারছে না তার মনে। প্রসঙ্গত তার উল্লেখ্য প্রথম স্বামী কাব্য সাধনার একেবারে প্রাণ প্রেরণাপুষ আকর্ষকভাবে মৃত্যুবরণ করায় তার যে বিষণ্ণতা জাগে, তারই সুস্পষ্ট প্রভাব এবং ইঙ্গিত কবিতায় ফুটে উঠেছে। এখন যদি আমি কবিতার কাছে আসি, আমি বললাম যে এটা একটা সংলাপধর্মী। কার কার মধ্যে সংলাপ হচ্ছে, সেটা হচ্ছে একজন কবিভক্ত বলছেন, কবিকে বলছেন। তো কবিভক্ত বলছেন, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়। এখন কবিকে যখন কবিভক্ত বলছেন যে আপনি নীরব কেন, কেন গান রচনা করছেন না, বসন্তকে বরণ করিয়ে নিচ্ছেন না তার আপনার কবিতা গান রচনার মাধ্যমে, তখন কহিলকে সে স্নিগ্ধ আঁকি তুলে, এখানে সে হচ্ছে কবি। তাহলে কবি তার স্নিগ্ধ কোমল চোখটা তুলে বললেন, দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। কবি তখন কবিভক্তকে জিজ্ঞাসা করছেন যে সত্যি দক্ষিণ দুয়ারের বাতাস, মানে দক্ষিণের বাতাস কি বইতে শুরু করেছে, বাতাবি নেবুর ফুল ফুটে গেছে, আমের মুকুলও ঝরে পড়ে গেছে, আমের মুকুলও চলে আসছে, দক্ষিণা সময় তার গন্ধে গন্ধে আমের মুকুলের গন্ধে কি একেবারে ভরে গেছে। তার মানে কবি কিন্তু দেখেননি কিছু, কবি অনেকটাই উদাসীন ছিলেন প্রকৃতি সম্পর্কে, সেটা বলছেন। এখন কবিভক্ত বলছেন আবারও, এখনও দেখো তুমি, কহিলাম। তাহলে ওই কবিভক্ত বললেন, কেন কবি আজ এমন উন্মা তুমি, কেন অন্যমনস্ক হয়ে আছেন এত, কোথা তব নবপুষ্প সাজ, কেন আপনি ফুলের সাজে নিজেকে সজ্জিত করেনি, এত কেন উদাসীন হয়ে আছেন অন্যমনস্ক। কহিলে সে সুদূরে চাহিয়া, এবার এই সে মানে আবারও কবি। তাহলে কবি আবারও বলছেন, অনেক একটু অন্যদিকে চাহিয়া, অন্যদিকে চেয়ে বললেন, একটু অলক্ষের পাথার বাহিয়া তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। কবি এখন উত্তর দিচ্ছেন, চোখের অগোচরে থাকিয়াই কি তরি বসন্তকাল যে তার যে ইয়াটা তরি নৌকা নিয়ে চলে এসেছে, মানে তরিতার এখানে তার হচ্ছে বসন্ত। তাহলে বসন্ত তার নৌকা নিয়ে কি চলে এসছে আমার চোখের অগোচরেই, বেজেছে কি সে আগমনী গান, মানে বসন্তের আগমনী যাত্রা, আগমনী যে বার্তা সেটা কি চলে এসছে, কিন্তু সে তো আমাকে ডাকেনি, বসন্ত কি আমাকে ডেকেছে, আমি তো রাখি নাই সন্ধান, আমি তো শুনিও নাই।
তখন কবিভক্ত বলছেন, ওগো কবি, রচিয়া লহনা আজও গীতি, আজকে একটা গীতি, একটা গান, একটা কবিতা রচনা করে নেন না। বসন্ত বন্দনা তব কণ্ঠ শুনি, আপনার কণ্ঠে বসন্তের একটা বন্দনা অবশ্যই আমরা শুনি, এ মোর মিনতি। কবিভক্ত বলছেন এটা আমাদের আশা, এটা আমাদের মিনতি। কিন্তু তখন কবি আবার উত্তর দিচ্ছেন, কহিল সে মৃদু মধু স্বরে। কবি উত্তর দিলেন, একটু মৃদু মধু স্বরে উত্তর দিলেন, নাই হলো না হোক এবারে, আমারে গাহিতে গান বসন্তরে আনিতে বরিয়া, রহেনি সে ভোলেনি তো এসেছে ফাগুন সরিয়া। কবি একটু তুচ্ছ তাচ্ছিল্যভাবে বলছেন, না হলো এবার, এবার নাই হোক বসন্ত বন্দনা, আমার গান না গাওয়াতে কি বসন্ত আসেনি? বসন্ত ঠিকই এসেছে ফাগুন সরিয়া, সে তো আসতে ভুলে যায়নি। তখন কবিভক্ত আবার বললেন, কহিলাম, ওগো কবি, অভিমান করেছে কি তাই, যদিও এসেছে তবুও তুমি তারে করিলাই বৃথায়। তখন কবি ভক্তরা কবিকে বোঝানোর চেষ্টা করছেন যে একটু ইয়া করছেন যে আপনি কি অভিমান করেছেন কি তাই, যদিও বসন্ত এসেছে কিন্তু আপনি বসন্ত বন্দনা না করার কারণে কিন্তু বসন্ত অনেকটাই বৃথায় হয়ে গেছে। তখন কবি কহিল সে, এই কবি কিন্তু আবার কবি বলছেন যে কহিল সে পরম হেলায়। তখন কবি আবার উত্তর দিচ্ছেন, একটু হেলার সুরে বলছেন, হেলা করে বলছেন, বৃথা কেন হতে যাবে, বৃথা কেন, ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে, পুষ্পরথি লভেনি কি ঋতুরাজন, মাধবী কুড়ির বুকে বন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরোচন। তো কবি এখন এটুকু উত্তর দিলেন যে কেন বৃথা হবে, গাছে গাছে শাখে, গাছের যে শাখায় শাখায় কি ফুল ফোটেনি ফাগুনের সময়, ফাগুনকালে কি ফোটেনি ফুল? আবার এদিকে বসন্ত, ঋতুরাজন, ঋতুরাজন হচ্ছে বসন্ত, বসন্ত কি ঋতুরাজন পুষ্পরতে মানে ফুলের একটা অঞ্জলি পাননি, মানে এত ফুল দিয়ে বসন্তকে কি বরণ করা হয়নি গাছে গাছে ফুল ফোটার মাধ্যমে? এদিকে বাসন্তী, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, মানে বসন্তী লতা তার গন্ধ কি আসেনি? অবশ্যই এসেছে। করে নাই অর্ঘ্যবিলোচন, প্রকৃতির উপহার কি রচনা করেনি বসন্ত, বসন্তের কারণে? অ্যান্ড কবিভক্ত বলছেন, হোক, হয়েছে, সব কিছুই হয়েছে, হ্যাঁ, তবু বসন্তের প্রতি কেন এই তীব্র বিমুখতা? তখন কবি বলছেন যে কবিভক্ত জিজ্ঞাসা করছেন, হোক, এই সব কিছু হয়েছে ঠিকই মানলাম, কিন্তু বসন্তের প্রতি কেন এই তীব্র বিমুখতা, একটা উদাসীনতা কেন? কহিলাম, উপেক্ষায় ঋতুরাজে কেন কবিতা বৃথা? ঋতুরাজে মানে হচ্ছে বসন্তকে। এখন কবিভক্ত আবার জিজ্ঞেস করছেন, কেন এই উদাসীনতা বসন্তের প্রতি, কেন এত উপেক্ষা চলে আসছে, উপেক্ষা করে বসন্তকে কেন ব্যথা দিচ্ছেন? কহিল সে, কাছে সরে আসি। তখন কবি একটু কাছে সরে আসে বসলেন, বসে বললেন, এখানেও কিন্তু সে কবি এখন উত্তর দিচ্ছেন, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, গিয়েছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে। এখন কবি উত্তর দিচ্ছেন এই সব ফেলার কারণ কী, সেটা কবি উত্তর দিলেন যে শীতকালে কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী। তো উত্তরি মানে চাদর, কুয়াশার চাদর পরে শীতকালের যে মাঘের সন্ন্যাসী, শীত ঋতুটা চলে গেছে। এখানে যে শুধুমাত্র শীতকাল চলে গেছে তা নয়, তার যে পরম তোমার হচ্ছে সহযোগী ছিল সাহিত্য চর্চার, তার স্বামী নেহাল হোসেন, তিনিও একেবারে মাঘের সন্ন্যাসী রূপে চলে গেছেন কুয়াশায় উত্তরি পড়িয়া, একেবারে ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে, কোনো পুষ্প নাই, একেবারে পুষ্পশূন্য, যে দিক বিদিক শূন্য, এই শূন্য পথ দিয়ে চলে গেছেন, রিক্ত হস্তে, একেবারে শূন্য হাতেই চলে গেছেন, তাহারেই পরে মনে ভুলিতে পারে না পড়তে। তাহলে কাকে মনে পড়ে কবির? শীতকে, এই শীতকালকে মনে পড়ে। কীভাবে মনে পড়ে? তার স্বামীর কারণে। তার স্বামী যেহেতু শীতকালের মতোই মাঘের সন্ন্যাসীর মতো করে কুহেলি উত্তরিতলে রিক্ত হস্তে চলে গেছেন, তার কারণে কবির শীতকে মনে পড়ে। শীতকে মনে পড়ার কারণে তার স্বামীকে মনে পড়ে। এই পুরা গল্পের সামারি এটা, মানে পুরা কবিতার সামারি এটা ছিল। সো 1969, ফেব্রুয়ারি 1969, শামসুর রহমানের লেখা। তো শামসুর রহমানকে সব্যসাচী লেখক বলা হয়। তার কাব্য 66টি রয়েছে, উপন্যাস প্রথম হচ্ছে অক্টোপাস, শিশুতোষ গল্প রয়েছে অ্যালাটিং ব্যালাটিং, আর এটা রয়েছে ধান ভাঙালে, এগুলা। তো যাই হোক, তার সম্পর্কে প্রথমে কবি পৈতৃক নিবাস নরসিংদী, জন্মগ্রহণ করেছেন কোথায়, দৈনিক মর্নিং, সাংবাদিকতা। তাহলে এই যে এটা লাগবে সাংবাদিকতা, তিনি কবির পেশাগুলো একটু লাগে, ঠিক আছে, জন্ম মৃত্যু না লাগলেও পেশাগুলো একটু লাগে, কী করেন, এবং কাব্যগ্রন্থ কর্মগুলা। তো সাংবাদিকতা করে জীবন শুরু করেন, কর্মজীবন 1969 সালে সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায় তার প্রথম কবিতা প্রকাশিত হয়, বোল্ড লাইন, এইটাই। আর তার কিছু উল্লেখযোগ্য কাব্য, প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করাটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকের দিব্যলোক, নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে ফিরিয়ে নাও ঘাতক কাটা, উদ্ভট উঠের পিঠে, চলছে বাংলাদেশ বা স্বদেশ, বুকে তার বাংলাদেশের হৃদয়, ইত্যাদি। এছাড়াও গল্প, উপন্যাস এবং শিশু সাহিত্য ও অনুবাদ কর্মেও তিনি পুরস্কার পেয়েছেন অসংখ্য।
তিনি আদমজী পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক, স্বাধীনতা পুরস্কার সহ অসংখ্য পদক এবং সম্মাননায় ভূষিত হয়েছেন। আচ্ছা, 2006 সালে 17 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। ঠিক আছে, এখন কবিতা বলার আগে একটু পাঠ পরিচিতি থেকে আসি। 1969টা নিজ বাসভূমি কাব্যগ্রন্থ থেকে নেওয়া, এটা লাগবে। নিজ বাসভূমি কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে। 1969 সালে আসলে দেশপ্রেম, গণজাগরণ এবং সংগ্রামী চেতনা কবিতা একটা, তৎকালীন পূর্ববঙ্গে যে গণ আন্দোলন সূচনা হয়েছিল তার কবিতা। তো এখানে হচ্ছে প্রত্যন্ত গ্রাম অঞ্চল, হাটবাজার, কলকারখানা, স্কুল কলেজ থেকে অসংখ্য মানুষ জড়ো হয়েছে রাজপথে, সেই কাহিনীগুলো মানে বর্ণনা করেছেন। শামসুর রহমান বিচিত্র শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনা অসাধারণ একটা শিল্প ভাষা রচনা করেছেন। আর প্রেরণা কবি গভীর মমতা এবং শ্রদ্ধার সঙ্গে মুক্ত করেছেন। প্রগাঢ় লাভ এবং গদ্যছন্দ এবং প্রবণতা ভাষার সুষ্ঠু বিকাশ করেছেন। তো এটা একটা গদ্যছন্দের রচনা কিন্তু। তাহলে কোনটা কোন ছন্দে সেটা লাগবে। এটা হচ্ছে গদ্যছন্দের রচনা। আগেরগুলো ছিল অক্ষরবৃত্ত একটা ছিল, আর বাকিগুলো ছিল মাত্রাবৃত্ত ছন্দ, আর এটা হচ্ছে গদ্যছন্দ্রে, সেটা একটু। এখন এখান থেকে কিছু শুধু দিয়েছে, মানে একটা অনুধাবন হিসেবে দিয়েছে। গ্লাসে আবার ফুটেছে দেখো, সেখান থেকে শুরু করে আমাদের চেতনা রং। আর মানবিক বাগান মানে মানবীয় জগৎ, কমলবন মানে পদ্মবন, এটা মনে কমলবন মানে পদ্মবন। এখানে সুন্দর কল্যাণময় একটা জগৎ বোঝাতে কমলবন বোঝানো হয়েছে। আর সেই ফুল আমাদেরই প্রাণ, সেই ফুলটা কি বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। সো এই দুইটা জিনিস এখান থেকে লাগে, যে সেই ফুলটা আসলে বাংলা ভাষা, আর বাকিগুলো অনুধাবন এর মধ্যেই বোঝা যাবে। তো কবিতায় আসি। তো 28 লাইনে একটা কবিতা, গদ্য ছন্দে রচিত। ঠিক আছে। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে কেমন নিবিড় হয়ে, কখনো মিছিলে কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয় ওরা, শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর, 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। তো এইটুকুতে বোঝানো হয়েছে। দেখো, প্রতি বছর শহরের পথে কৃষ্ণচূড়া ফুল ফোটে, কবির মনে হয় যেন ভাষা শহীদদের রক্তের বুদবুদ কৃষ্ণচূড়া হয়ে ফুটেছে। তাই 21-এর কৃষ্ণচূড়াকে কবি আন্দোলন চেতনার রঙের সঙ্গে মিলিয়ে নিতে চান। ভাষার জন্য যারা রক্ত দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন, তাদের ত্যাগ আর মহিমা যেন মূর্ত হয়ে উঠেছে থরে থরে ফুটে থাকা লাল কৃষ্ণচূড়ার স্তবকে স্তবকে। আচ্ছা, মানবীয় বাগান মানে হচ্ছে মানবীয় জগৎ, মনুষ্যত্ব, ন্যায় এবং মঙ্গলের জনগত। আর এটা তো বললাম, আবার বলছি কেন, এই যে এই জায়গায় দেখো, যদি আমরা আমাদের শহরটা চিন্তা করি, শহরে কৃষ্ণচূড়া থরে থরে কখন ফোটে? কৃষ্ণচূড়া ফোটে সাধারণত বসন্তকালে, ফাগুনে। তো আমাদের ফাগুনে, বসন্তকালে বা ফাগুনে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটেছে। তো আমাদের ভাষা শহীদ বা 52 ভাষা আন্দোলন ফাগুনে হয়েছে, এছাড়াও বিভিন্ন কিছু ফাগুন মাসে হয়েছে। তো সেখান থেকে বিবেচনা করলে আমাদের শহরের তখন কী ছিল, কৃষ্ণচূড়া ফুল ফুটছিল, কেমন নিবিড় হয়ে ফুটেছিল। তখন ভাষা শহীদের আন্দোলনের যে শহীদ হয়েছিলেন তাদের ঝলকিত বুদবুদ যেন একেবারে কৃষ্ণচূড়া ফুল হয়ে আমাদের চেতনা রূপে বিরাজ করে, আর তাদের স্মৃতিগন্ধেই যেন ভরপুর হয়ে থাকে, সেটা বোঝানো হয়েছে। তাহলে আমাদের ওই কৃষ্ণচূড়া শহরে কৃষ্ণচূড়া ফুটলে যেন আমাদের ওই শহীদদের কথা মনে পড়ে, শহীদদের ঝলকিত রক্তের বুদবুদ মনে পড়ে, আর তাদের গন্ধগুলো যেন স্মৃতিগন্ধেই ভরপুর থাকে। আর ওই চেতনা কৃষ্ণচূড়ার যে রঙটা, সেটা যেন আমাদের চেতনার রং, লাল কৃষ্ণচূড়ার কথা বলা হয়েছে। এই রঙের বিপরীতে আছে অন্য রঙ। এখন শুধু এই একটা রঙে আছে কি না, এর ভিতরে বিপরীতেও একটা রঙ রয়েছে, যে রঙ লাগে না চোখে ভালো, যে রঙ সন্ত্রাস আনে প্রত্যাহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায়, যে এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট, সারা দেশ ঘাতকের আসল আস্থা নাই। তো যখন আমাদের ভাষা আন্দোলন হলো, তারপর পরে আমাদের হচ্ছে পাকিস্তানি শাসকরা আমাদের দেশে শাসন করতেছিলেন, সেই সময়ের কথা বলছে, যে সেই সময় শুধু আমাদের একটা রঙ থাকে নাই, আরেকটা রঙ ছিল, যে রঙটা সন্ত্রাস বয়ে আনতো, যে রঙ প্রত্যাহিত আমাদের সকাল সন্ধ্যায় সারা দেশটা অশুভ আস্তানায় ভরে গিয়েছিল, সেটা চিন্তা করেছেন। তখন বলছেন যে সেই আস্তানার সময় আমি আর আমার মতোই বহু লোক, রাত্রিদিন ভুলুণ্ঠিত ঘাতকে আস্তানায়, কেউ মরা, কেউ আধমরা, কেউ বা ভীষণ জেদি, দারুণ বিপ্লবে ফেটে পড়া, চতুর্দিকে মানবিক বাগান, কোমল বন হচ্ছে তছনছ। বুঝি তাই 1969-এও আবার সালাম নামে রাজপথে, শূন্যে তোলে ফ্ল্যাগ, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। সালামের চোখ আজ আলোকিত ঢাকা, সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ। এখান থেকে এইটুকুতে দেখা গেল যে বলছে, যে কবি বলছে যে সেই সময় যখন হচ্ছে অশুভ আস্তানায় পুরো দেশ ছেয়ে গেছে, পাকিস্তানি শাসক বর্বর গোষ্ঠী আমাদের শাসন করছে, তখন বলছেন যে কবির মতো আরও লোক রাত্রি দিন একেবারে ঘাতকের ভয়ে হচ্ছে সবাই ভুলণ্ঠিত থাকে, সবাই হচ্ছে ভয়ে থাকে, নিজের প্রাণের ভয়ে ভুলণ্ঠিত থাকে। কিন্তু বেশিরভাগই তো ভুলণ্ঠিত থাকে, ঘাতকের আস্তানার মুখে কেউ পড়তে চায় না। কিন্তু কিছু কিছু রয়েছে যারা ভীষণ জেদি ছিল, দারুণ
একেবারে বিপ্লবের মুখে ফেটে পড়তো। তাদের জন্যই তো চতুর্দিকে মানবিক বাগান ছিল, কোমল বন ছিল। সেই কোমল বন মানে কি ছিল? এই যে মানবগত সুন্দর কল্যাণ এবং জগৎ বুঝেছে। সো যারা এরকম বিপ্লবে ফেটে পড়তো, যারা জেদি ছিল, তাদের কারণে এখন পর্যন্ত মানবিক বাগান, কোমল বন টিকে ছিল। কিন্তু এই যে তছনছ হয়ে যাচ্ছিল যারা, এই যে অশুভ আস্তানার কারণে, অশুভ চেতনার কারণে, অশুভ আস্তানার কারণে যে মানবিক বগনগুলো তছনছ ছিল, সেগুলোকে রক্ষা করার জন্য এই দারুণ বিপ্লবে ফেটে পড়ছিল কিছু মানুষ, কিছু ভীষণ জেদি মানুষ। তো বুশি তাই 1969-এও আবার সালাম নামে রাজপথে, শূন্যে তোলে ফ্ল্যাগ। তো 1969-এ গণঅভ্যুত্থান হয়েছিল। 1969-এ যে গণঅভ্যুত্থানে কবি যেন আবার সালামকে দেখেছিলেন রাজপথে শূন্যে ফ্ল্যাগ তুলতে। হ্যাঁ, বরকতকেও দেখেছিলেন একেবারে ঘাতকের থাবার সম্মুখে বুক পেতেছিলেন। সালামের চোখে আজ আলোচিত ঢাকা, সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই। তো কবি বলছেন কেউ সব বেশিরভাগই তো ঘাতকের আস্তানার কাছে সবাই রাত্রি দিনে ভুলণ্ঠিত ছিল, কিন্তু কিছু তো ভীষণ জেদি ছিল, যারা 1952 সালের মতো 1969-এও এসে সালামের মতোই রাজপথে নেমেছিল, শূন্যে ফ্ল্যাগ তুলেছিল। বরকত ঘাতকের থাবার মুখেও বুক পেতেছিল। সালামের চোখে আজ আলোচিত ঢাকা ছিল, পুরা আলোচিত ঢাকায় যেন সালামের চোখ দিয়ে ঝলছিল। সালামের মুখে তরুণ শ্যামল পূর্ব বাংলা ছিল, মানে পূর্ব বাংলার একটা গ্রামীণ ইতিহাসও যেন সালামের মুখ থেকে দেখা যাচ্ছিল। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই, জনসাধারণগুলো এই যে জেদি মানুষগুলো ছিল তাদেরকে দেখছিলেন 1969-এ। ঠিক আছে, কারণ এই যে সালামের হাতে কি ছিল, বরকত কীরকম করছিল, সালামের কি চোখে ছিল, আবার সালাম দেখো, সালাম কিন্তু 3টা ছিল আর বরকতের ছিল, এগুলো এমসিকিউ অনেক আসে। এরপরে দেখো, দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝড়ে অবিরত অবিনাশী বর্ণমালা। আর বরকত বলে গাঢ় উচ্চারণে, এখনও বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রুজলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে। হৃদয়ের হরিত উপত্যকায় সেই ফুল আমাদেরই প্রাণ, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়। দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝড়ে অবিরত বর্ণমালা। তাহলে 52-এর যে ভাষা আন্দোলন, যেখানে ভাষার জন্য আমরা যুদ্ধ করেছিলাম, মানে যুদ্ধ না, আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনে যেরকম করে সালামের হাত থেকে বলতে গেলে একবারে নক্ষত্রের মতো বর্ণমালাগুলো অবিনাশী হয়ে উঠেছিল, তেমনই বরকত আবার গাঢ় উচ্চারণে তখন বলেছিল, এখনও বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল বাস্তবে বিশাল চত্বরে। হৃদয়ের হরিত উপত্যকায় সেই ফুল আমাদেরই প্রাণ। তো আমাদের যে দুঃখিনী মায়ের, যাদের হচ্ছে কোল খালি হয়েছিল বিভিন্ন আন্দোলনে, সেই বীরদের আত্মত্যাগের কারণে, সেই যে আত্মত্যাগগুলো, সেগুলো এখনও বাস্তবের বিশাল চত্বরে ফুল হয়ে ফুটে ওঠে। আর সেই হৃদয়ের হরিত উপত্যকায় সেই ফুলটা আমাদের বাংলা ভাষা এখনও তো জীবিত আছে, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়। তো এই লাস্টের লাইনটা বোঝার জন্য আমাদের এটুকু আরেকবার বুঝতে হবে। 1952 সালে যে ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলনের ক্রমে ছাত্র সন্তোষকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, 1969-এর ব্যাপক গণ অভ্যুত্থানে যোগ নেয়। তো শহর গ্রামের সকল শ্রেণী পেশার মানুষ আবারও অংশগ্রহণ করে। তখন 11 দফার ভিত্তিতে আবার আন্দোলন গড়ে উঠেছিল অপ্রতিরোধ্য। এখন এই আন্দোলনে আবার আসাদুজ্জামান মতিউর এবং শামসুজ্জামান প্রমুখ অনেকে শহীদ হয়েছিলেন, কিন্তু সেই শহীদদের দেখে কবির আবার সালাম, বরকত, রফিক, জব্বারের কথা মনে পড়েছিল। কবি সেটাকেই বন্দনার আকারে সুন্দর করে তুলে ধরেছেন যে 1969-এর যে চেতনাটা, সেটা 52-এরই আরেকটা প্রতিফলন, সেটা বোঝাতে চেয়েছেন। এবার হচ্ছে 18 বছর বয়স। 18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্য একজন অনেক ইয়াং কবি ছিলেন, যিনি অনেক আগে, অনেক কম বয়সে মারা গিয়েছিলেন, এটা তার বিশেষত্ব। তাহলে 1926 সালে 15 আগস্ট জন্মগ্রহণ করেছিলেন তিনি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। তিনি হচ্ছে নিবন্ধিত মানধায়ক দৈনিক স্বাধীনতার কিশোর সভার অংশের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি সম্পাদকের দায়িত্ব অনেকদিন পালন করেছেন। যাই হোক, তারপরে তার বিখ্যাত যে কাব্যগ্রন্থ, সেটা হচ্ছে ছাড়পত্র, এটা মনে রাখা, বিখ্যাত কাব্যগ্রন্থ ছাড়পত্র। আর ছাড়পত্র থেকেই হচ্ছে 18 বছর বয়সটা ছাড়পত্র এই কাব্যগ্রন্থের অংশ। তাছাড়াও তিনি হচ্ছে ঘুম নেই পূর্বাভাস, তার কাব্যগ্রন্থের অন্যান্য রচনা, মিঠে করা, অভিযান, হরতাল ইত্যাদি। ফ্যাসিবাদী যে লেখক শিল্পী সঙ্গের পক্ষে অকাল নামে একটা কাব্যগ্রন্থ তিনি রচনা করেছেন, কিন্তু তিনি মাত্র 21 বছর বয়সে মারা গিয়েছিলেন। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে একটু পাঠ পরিচিতি থেকে আসি। সো 18 বছর বয়সটা তিনি হচ্ছে 1948 সালে প্রকাশিত হয়েছে ছাড়পত্রতে এবং সংকলিত হয়েছে। তখন বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যকে এখানে তুলে ধরা হয়েছে। বয়ঃসন্ধিকালে 18 বছর বয়সটা কতটা উত্তেজনার, প্রবল আবেগের, উচ্ছ্বাসের ঝুঁকি পড়া নেওয়ার সময়। এটার অদম্য দুঃসাহসের সকল বাধা বিপদকে পেরিয়ে যেতে চায়, অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করতে দাঁড়াতে শেখায়,
আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হয়। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো 18 বছর বয়সে একটা মানুষের থাকে। স্বাস্থ্যের পাশাপাশি সমাজ জীবনে যেন বিকার, অসুস্থতা, সর্বনাশের অতিঘাত হয়ে দাঁড়ায়, সেটা উঠতে বোঝা হয়েছে যে এই সময়টা যেমন অনেক বেশি সম্ভাবনায়, তেমনই অনেক বেশি ঝুঁকিপূর্ণ। সমস্ত দুর্যোগ আর বিপাকের মধ্যে মোকাবেলা করার একটা অদম্য প্রাণ শক্তি রয়েছে এখানে। তো এই যে সমস্যাপীড়িত দেশে তারুণ্য এবং জৈবন শক্তি যেন জাতীয় জীবনের চালিকা শক্তি হয়ে দাঁড়ায়, তিনি সেটা চেয়েছেন। আর এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ রচিত। ঠিক আছে, তাহলে আমাদের মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, গদ্যছন্দ্র আর হচ্ছে পাওয়া গেল হচ্ছে একটা সংলাপধর্মী কবিতা। সেগুলো একটু মনে রাখার দরকার। তারপরে আসি হচ্ছে কবিতায় আসি। তো 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি, 18 বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। সেটা 32 চরণে 8টা স্তবক দিয়ে করা হয়েছে। তার প্রথম 3 স্তবকে ইতিবাচক দিক বলা হয়েছে আর দ্বিতীয় 3 স্তবকে নেতিবাচক দিক বলা হয়েছে। এটা একটু মনে রাখা উচিত। এখন দেখো, প্রথমে আমরা ইতিবাচক দিক দিয়ে বলি যে 18 বছর বয়সটা দুঃসহ, একেবারে স্পর্ধায় নেয় মাথা তোলার ঝুঁকি। 18 বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় ঝুঁকি। 18 বছর বয়সটা এমন উত্তেজনার যে এই সময়ে বিভিন্ন দুঃসাহসিক কাজ করতে ইচ্ছে করে, বিভিন্ন চিন্তাভাবনা মনে উকি দেয়। 18 বছর বয়সে নেই ভয়। 18 বছর বয়সের যে ইয়েটা, সেখানে কোনো ভয় বলে শব্দের মনে নেই। পদাঘাতে চাই বাঁধতে পাথর বাঁধা, একেবারে বিভিন্ন ধরনের অসম্ভব কাজগুলোকে এই সময় সম্ভব করতে ইচ্ছে করে। এই বয়সে কেউ মাথা নোয়াবার নয়, এই বয়সে কেউ একেবারে আত্মসম্মানবোধটা অনেক বেশি হাই থাকে, যার কারণে কেউ মাথা নাথা করাবার মতো নয়। 18 বছর বয়স যার না কাদা, এই বয়সটা অনেক কাঁদতে যায় না, সবসময় সে হচ্ছে ইতিবাচক দিক চিন্তা করতে জানে। এই বয়স জানে রক্তদানের পূর্ণ, এই বয়সে রক্তদানের পূর্ণ অর্থাৎ বিভিন্ন মহৎ কাজের একটা মহৎ কাজের স্বপ্ন, মহৎ কাজের একটা তোমার হচ্ছে মর্যাদা যেন এই বয়স জানে। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, প্রাণ দেওয়া নেওয়ার ঝুঁকিটা থাকানো শূন্য। দেখো, আমাদের ইতিহাসে যত রকমের যুদ্ধ, সংঘাত বা আন্দোলন, প্রতিবাদ ছিল, সেখানে 18 বছর বয়সের কিশোর কিশোরী তরুণের অনেক অবদান দেখা গেছে। এবং এই বয়সে প্রাণ দেওয়া নেওয়ার ঝুঁকি রাখা শূন্য, অর্থাৎ এই বয়সে বেশিরভাগ শহীদ তো এই বয়সে হয়, কারণ এই বয়সে হচ্ছে বাষ্পের মতো, স্টিমারের মতো চলে। অর্থাৎ রক্তদানের পূর্ণ যেহেতু এই বয়স জানে, এই বয়সে কোনো সেরকম তোমার হচ্ছে এতটা পরিমাণে উজ্জীবিত থাকে, যার কারণে এই বয়সে প্রাণ নেওয়ার ঝুলটা শূন্য থাকে না। সোপে আত্মাকে শপথের কলাহলে, যেন নিজের আত্মাকে একেবারে শপথের মতো কলাহলে ঠেলে দেয়। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণ অসহ্য যন্ত্রণা, এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এই বয়সে কানে আসে কত মন্ত্রণা। সো এই বয়সে আরও কি হয় দেখো, 18 বছর বয়সে এত কিছু তো ইতিবাচক দিক বললাম, এবার নেতিবাচক দিক শুরু হচ্ছে। 18 বছর বয়স আবার ভয়ঙ্কর, এই সময় তাজা তাজা অসহ্য যন্ত্রণা থাকে, তীব্র প্রখর হয়ে আসে, কানে আসে অনেক মন্ত্রণা মানে অনেক খারাপ কুবুদ্ধিও আসে মাথায়। 18 বছর বয়স দুর্বার, একেবারে নিবারণ করা যায় না, এদেরকে থেমে রাখা যায় না। পথে প্রান্তরে ছুটায় বহু তুফান, এই বয়সে অনেক বেশি তুফান ঝড়ঝাপটা আসে, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার। যেহেতু তুফান আসে, তাহলে এই বয়সে যে হালটা, জীবনের হালটা, সেটা ধরে রাখা, ঠিক মতো রাখা একেবারে ভার হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায়। ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ, এবং এটা ঠিক না রাখতে পেরে অনেক প্রাণ ঝরে পড়ে, অনেক প্রাণ ঝরে না পড়লেও অনেক জীবন হচ্ছে নষ্ট হয়ে যায় এই বয়সে, বিভিন্ন কুমন্ত্রণার কারণে, বা ওই যে মন্ত্রণাগুলো কানে আসে সেগুলোর কারণে। বলছে 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড়ো, এ বয়সে অনেক আঘাত আসে। এই বয়সে কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এই বয়স কাঁপে বেদনায় থরথর। এই বয়সটা অনেকটা কালো লক্ষ্য দীর্ঘ নিঃশ্বাসের মতো, যেখানে বেদনায় থরথর কাঁপতে থাকে, অনেক কুমন্ত্রণা আসে, অনেক ঝড়ঝাপটা আসে, জীবনটাকে থেকে শেখার অনেক বয়স এই সময়। তবু 18 বছর শুনেছি জয়ধ্বনি। তাহলে এই যে ইতিবাচক দিকের পর আমরা নেতিবাচক 3টা দিক বললাম, মানে 3টা স্তবকে নেতিবাচক দিক বললাম। এখন এই পুরাটা সামারি বলছে যে যদিও ইতিবাচক অনেক দিক রয়েছে, নেতিবাচক অনেক দিক রয়েছে, আরও দিক রয়েছে, তবু 18 বছরে শুনেছি জয়ধ্বনি। তবুও 18 বছর বয়সের একটা মহত্ব রয়েছেই। এই বয়সে বাঁচে দুর্যোগে আর ঝড়ে, এই বয়সটা অনেক দুর্যোগে ঝড়ে বেঁচে থাকে, বিপদের মুখে এই বয়সই অগ্রণী। আর বিভিন্ন বিপদে আপদে বা বিভিন্ন ইয়াতে এই বয়সটাই অগ্রণী ভূমিকা পালন করে, এই বয়সটাই মুখ্য ভূমিকা, অর্থাৎ এই বয়সে জনগণটাই মুখ্য ভূমিকা পালন করে। এই বয়সে তবু নতুন কিছু তো করে, এই বয়সটা এতটাই পরিমাণে প্রখর বিচার বুদ্ধি এবং হচ্ছে এই বয়সটা অনেক পরিমাণে উজ্জীবিত থাকে যে নতুন কিছু করার একটা সম্ভাবনা এই বয়সেই থাকে। এই বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলার এই বয়সে যায় না থেমে, এই বয়সে তাই নেই কোনো সংশয়, এদেশের বুকে 18 আসুক নেমে। তো কবি চাচ্ছেন যে যেহেতু এই বয়সটায় নতুন কিছু করে, এই বয়সটায় দুর্যোগে আর ঝড় বাঁচে, তো কবি চান এই দেশের বুকে 18 আসুক নেমে, এই বয়সের এদেশে
মানুষের মনে যেন 18 বছর বয়সের যে উদ্দীপনা সেই উদ্দীপনা যেন কাজ করে, যাতে নতুন কোনো কিছু আসে, নতুন পথ চলার ক্ষেত্রে এই বয়সে এই দেশটা যাতে থেমে না যায়, এই দেশটার চালিকা শক্তি যেন আরও ভালো হয়ে ওঠে, তার জন্য 18কে কবি চান, 18 বছর বয়সটার উদ্দীপনাকে কবি চান। তো এখন সপ্তাহ টিকার মধ্যে এগুলোই আছে। এখন এই যে বোল্ড লাইনগুলো আছে সেগুলো একটু বেশি করে দেওয়া করবে। এগুলো মূলত লিখলে কবিতার যে সৃজনশীলতা সেগুলোতে সৃজনশীলের মধ্যে লিখলে অনেক বেশি মার্কস পাওয়া যায়। তাছাড়াও এখানে কিছু আছে অনুভূতি, তীব্রতা, সংবেদনশীলতা, প্রগতি অগ্রগতির পথে তোমার ধাবমানতাকে এই বছরের বৈশিষ্ট্য, তাই এগুলোই খুব বেশি আর লাগবে না। এটাই শেষ কবিতা, সেটা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। আচ্ছা, আমি কিংবদন্তির কথা বলছি, শেষ কবিতা আমাদের এখানে। তো এটা আবু জাফর ওবায়দুল্লাহ একটা কবিতা। তো এই কবিতাটা বেশ বড়, শেষ কবিতা এখানে। সো জাফর ওবায়দুল্লাহ সম্পর্কে একটু যদি বলি, সেটা হচ্ছে বহাইচর ক্ষুদ্রকাঠি গ্রামে জন্মগ্রহণ করেছেন, ইংরেজি সাহিত্যে বিএ পাস করেছেন, ভালো কথা। রাষ্ট্রভাষা আন্দোলনে মুক্তিযুদ্ধ নিয়েছিলেন, 21 পদক পেয়েছেন, একাডেমি পুরস্কার পেয়েছেন। তার যে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সাত নদীর হার, কখনো রং কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি। তাহলে কিন্তু দেখো, কিংবদন্তির কথা বলছি এটার নাম কবিতা, কেননা এই নামের কবিতা এবং নাম কবিতা হচ্ছে ওই কাব্যগ্রন্থেরই নাম কবিতা, ঠিক আছে? তো এটা বোঝা গেল। তারপর পুরুষজনের প্রার্থনা, তাহলে বৃষ্টি এবং সাহসী পুরুষজনের প্রার্থনা, আমার সময় ইত্যাদি। তো এই কবিতায় যাই হোক না কেন, আমরা হচ্ছে একটু কবিরচিত থেকে আসি। তো এটা হচ্ছে পূর্বপুরুষের সংগ্রাম নিয়ে কথা বলা হচ্ছে। কবিতাটি আবু জাফর ওবায়দুল্লাহর একটা বিখ্যাত কাব্যগ্রন্থ, যেখানে হচ্ছে এটা নাম কবিতা। এটা পূর্বপুরুষদের সংগ্রাম চেতনা এসব কিছুকে তুলে ধরা হয়েছে। তো আলোচ্য কবিতাটি উচ্চারিত হয়েছে ঐতিহ্য চেতনা। ঐতিহ্য হতে আমাদের বাঙালি জাতি হিসেবে আমরা কেমন ছিলাম, শিকড় সন্ধান করা হয়েছে, মানুষের সর্বাঙ্গীন মুক্তির দীপ্ত ঘোষণা। প্রকৃতপক্ষে এখানে কবি হচ্ছে তার প্রত্যাশিত মুক্তি প্রতীক হয়ে উদ্বোধন করেছেন। তো পৌনপনিকভাবে মানুষের আকাঙ্ক্ষায় সোচ্চার হয়েছেন। কবিতাটি বিশেষভাবে হচ্ছে বাংলার ভূমিজীবী অনার্যকৃত দাসীদের লড়াই করে টিকে থাকার একটা ইতিহাসকে তুলে ধরেছেন। কবিতায় ও সত্যের অভেদ কল্পনার মধ্যে দিয়ে তিনি হচ্ছে একটা কবি নিয়ে আসছেন মায়ের কথা, বোনের কথা, ভাইয়ের কথা, পরিবারের কথা এবং ইতিহাস দিয়ে একেবারে মুক্তির যে পুরুষত যুদ্ধ এবং সেই যুদ্ধ যে আবার পরিবার থেকে দূরে সরে যেতে হয়, সেই আঙ্গিকেই তিনি বর্ণনা করেছেন। কবিতাকে রসলব্ধির অবিচ্ছেদ্য অংশ হলো আঙ্গিক বিবেচনা। অনেকটাই আঙ্গিক বিবেচনা করলে এই ধাঁচের বাক্যের বারংবার তিনি ব্যবহার করেছেন, সেটা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। সো বারবার বলার পরে তিনি হচ্ছে মুক্তি এবং আবেগকে একটা শিল্পরূপে কল্পনা করছেন এবং কিংবদন্তি হয়েছে যে কিংবদন্তি শব্দটি হয়ে উঠেছে একেবারে ঐতিহ্যের প্রতীক হিসেবে। যে আমরা আমাদের যে ইতিহাসের যে আমাদের পূর্বপুরুষ ছিলেন, তারা ছিলেন আমাদের কিংবদন্তি, তারা আমাদের একজন কিংবদন্তি, কারণ এই অর্থে যা তারা এতটা সংগ্রাম করেছেন, তাদের সংগ্রাম থেকে আমরা শিক্ষা নেব এবং সেই শিক্ষাটা শিল্প সার্থক হয়ে ওঠার পূর্বপুরুষের হৃদয়স্পৃশ চিত্রকল্পের একবার যথোপযুক্ত ব্যবহার তিনি করেছেন। শিল্পকর্মের নির্মাণের আরেকটি পূর্বপুরুষ অভিনবতা, তিনি অভিনব উপায়ে তিনি আমাদের যে ইতিহাস, ঐতিহ্য, তার সাথে আমাদের পূর্বপুরুষের যে সংগ্রাম, সেই সব কিছুকে একসাথে গেঁথে তিনি এমনভাবে করেছেন যেটা একটা আবার গদ্য ছন্দে তিনি রচনা করেছেন এবং প্রাকৃতিক তথা স্বাভাবিক ছন্দতে গড়েছেন এবং বিষয়গুলোকে আঙ্গিকভাবে সৌন্দর্যকে একেবারে বাংলা সাহিত্যের একেবারে অনন্য সংযোজন হিসেবে তিনি অ্যাড করেছেন। সো এটা হিসেবে বললে গদ্য ছন্দ। তাহলে আমাদের বেশ কিছু ছন্দ গেল। তাহলে এখন আসি আমাদের শব্দ। তো কিংবদন্তি মানে কি, জনশ্রুত আছে, যেমন লোকপরম্পরায় শ্রুত কথিত বা ওই জাতির ঐতিহ্যের পরিচয়বাহী, সেটাকে কিংবদন্তি বলছে। পিঠে রক্ত জবার মতো কলম, এটা আমরা পাবো। তো মানুষের পিঠে রক্ত জবার মতো ক্ষত কি, পিঠে কেউ আঘাত মেলে রক্ত জবার মতো ক্ষত হবে, লাল রক্ত জবা তো মানে রক্তের মতো লাল হয়। তো এখানে বলছে কি, মানুষের অত্যাচারের ইতিহাস তুলে ধরা হয়েছে, সেই অত্যাচারের আঘাত এখনও তাজা হয়ে আছে, সেটা বোঝাতে রক্ত জবা বলা হয়েছে। তারও লক্ষণীয় যে আঘাতটাও রয়েছে পিঠে, অর্থাৎ শত্রুরা ভীরু কাপুরুষের মতো পেছন থেকে এসে আক্রমণ করেছে কিংবা বন্দি কৃতদাসীর উপর ঝাঁপিয়ে পড়েছে পেছন থেকে। মুক্ত মানুষের সঙ্গে কিন্তু সম্মুখ লড়াইয়ে বিরচিত সাহস দেখাননি কবিরা, এটাই বলেছেন। সাপদ মানে হচ্ছে হিংস্র মাংসাশী শিকারী জন্তু, উনুনে আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালা, আগুনে সব কিছু কিন্তু সূচি হয়ে ওঠে, তাই আগুনের উত্তাপে পরিশুদ্ধ হয়ে সকল গ্লানি মুছে ফেলে আলোয় ভরা মুক্ত জীবনের প্রত্যাশা জানাতেই উজ্জ্বল জানালার অনুষঙ্গ ব্যবহার করা হয়েছে। বিচলিত স্নেহ মানে আপনজনের উৎকণ্ঠা, মুক্তি প্রত্যাশী মানুষের আসন্ন বিপদের আশঙ্কায় আপনজনদের উৎকণ্ঠা এখানে প্রকাশ করা হয়েছে। এছাড়াও বিচলিত স্নেহ দ্বারা বলতেছেন যে
যুদ্ধ তো মুক্তি তো যুদ্ধের মাধ্যমে আসবে, তো যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য তো আপনজনকে অবশ্যই যুদ্ধক্ষেত্রে যেতে হবে। তো সেই ক্ষেত্রে একেবারে বিচলিত স্নেহ মানে আপনজনদের উৎকণ্ঠা এখানে বোঝানো হয়েছে। ভালোবাসা দিলে মা মারা যায়, তো ভালোবাসা দিলে মা মারা যায় এখানে বলতে যায়, দেখো ভালোবাসা যদি আমরা দুই ভাবে বলতে, মা হচ্ছে দুটা, একটা হচ্ছে দেশমাতৃকা মা, আরেকটা হচ্ছে আমাদের নিজস্ব মা। দেশমাতৃকার প্রতি মা, দেশমাতৃকার মায়ের প্রতি যদি আমরা যদি আমাদের ভালোবাসাটা দেখাই, তাহলে আমরা আমাদের পুরো দুই মাকে রক্ষা করতে পারবো। কিন্তু যদি আমরা আমাদের নিজের মা যেটা রয়েছে গর্ভধারিণী, তাকে যদি আমাদের ভালোবাসা দেখাতে চাই বেশি, তাহলে আমাদের দেশমাতৃকে হারাতে হবে। তো এটাই বোঝাচ্ছে আত্মোৎসর্গটা কিন্তু অনিবার্য হয়ে ওঠে। তো প্রগাঢ় মা পরিবার ছাপিয়ে দেশের প্রতি ভালোবাসাটা প্রগাঢ়, সেটাই বোঝানো হয়েছে। সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা, সূর্যের তেজ যেমন সকল শক্তির উৎস, সেই সূর্যের তেজকে যদি আমরা আমাদের হৃৎপিণ্ডে ধরে রাখতে পারি, তাহলে আমাদের অর্জনের একমাত্র উপায় হবে হচ্ছে কবিতা শোনা। তাহলে সেই যে তেজটা, সেটা যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা যে কোনো কাজকেই করতে পারবো। তার সেই সামর্থ্য অর্জনের জন্য আমাদের একমাত্র বিষয় কবিতা শোনা। তাহলে কবি চাচ্ছেন যে যদি আমরা সূর্যের তেজকে ধরতে চাই, তাহলে কবিতা শুনতে হবে। কবিতাতে রয়েছে সেই যোগ্যতা, সেই শক্তিটা রয়েছে। তো আমরা যখন কবিতায় চলে যাই, অনেক কিছুই আছে, আমাদের পুরা ইতিহাস চলে আসবে। সো চলে আসি। তো কবি বলছেন, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটি সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। এইটুকুতে আমি যদি বলি, কবি বলছেন, কবির পূর্বপুরুষের কথা বলছেন, মানে আমাদের সবার পূর্বপুরুষের কথা বলছেন। সেই পূর্বপুরুষটা কারা ছিলেন? তার করতলে পলিমাটির সৌরভ ছিল। করতল মানে কি? হাতের তালু। তো হাতের তালুতে যদি তার পলিমাটির সৌরভ থাকে, তার মানে তিনি কী ছিলেন? কৃষক ছিলেন, মাটিতে আবাদ করতেন। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। এখন রক্ত জবার মতো ক্ষত থাকা মানে কি? তার পিঠে কেউ নিজে মানে কেউ আঘাত করেছে, আঘাত করা মানে কি তিনি শোষিত ছিলেন, মানে তাকে কেউ শোষণ করতো। বাঙালি জাতির ইতিহাসটা তো শোষণের ইতিহাসই থাকে, নির্যাতিত ইতিহাস। তো তারা যেমন কৃষক ছিলেন, তারা নির্যাতিতও ছিলেন, বাঙালিরা অনেক নির্যাতিত ছিলেন। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। সেই সাথে তিনি বলছেন যে আমাদের বাঙালি জাতিটা কিন্তু আবার এতটাও নির্যাতিত নয়, তারা আবার অনেক অসম্ভব কাজকেও সম্ভব করেছেন, অনেক বিপদ অতিক্রান্ত করেছেন। এখানে পাহাড় বলতে অনেক বিপদকে অতিক্রান্ত করার কথা বলেছে। অরণ্য এবং সাপদের কথা বলতেন। অরণ্য এবং সাপদ মানে কি? প্রতিকূল অবস্থা, মানে অরণ্য জঙ্গলে, সাপদ মানে বিভিন্ন জন্তু জানোয়ার থাকবে, সেটা তো স্বাভাবিক। তো এরকম বিপদ প্রতিকূল অবস্থার কথা বলতেন, মানে কি? সেই বিপদের অনেক বিপদ অতিক্রম করেছিলেন আমাদের পূর্বপুরুষরা। তো আমাদের পূর্বপুরুষের কথা বলতে গেলে এই সব কিছু বলতে হয়। আমাদের পূর্বপুরুষ কৃষক ছিলেন, আমাদের পূর্বপুরুষ শোষিত ছিলেন, আমাদের পূর্বপুরুষগুলো অনেক বিপদকে উপেক্ষা করেছেন, আমাদের পূর্বপুরুষ অনেক অনেক প্রতিকূল পরিবেশ থেকে মানে জীবন ধারণ করেছেন। আবার পতিত জমি আবাদের কথা বলতেন, মানে আমাদের পূর্বপুরুষগুলো এতটাই পরিশ্রমী ছিলেন যে পতিত জমি, যেখানে কোনো আবাদ হবে না, সেই জমিতেও তারা আবাদ করেছেন। তাহলে এতটা পরিশ্রম দিয়েছেন তারা, এতটা পরিশ্রম করতেন যে পতিত জমিতে আবাদ করার জন্য কতখানি পরিশ্রম লাগে, সেই পরিশ্রমটিও করেছিলেন, এত পরিমাণে পরিশ্রমী ছিলেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। কবি এবং কবিতার কথা কারা বলবে? যারা মুক্তি চায়। তাহলে এত শোষিত থাকার পর তাকে কবিতার কথা বলতেন, মানে কি? তারাও মুক্তি প্রত্যাশী ছিলেন, তারাও মুক্তির চিন্তা করতেন, মুক্তি প্রত্যাশী ছিলেন। তো এইটুকুর মাধ্যমে আমরা আমার পূর্বপুরুষের ধারণা পাচ্ছি। এখন কবিতার কথা বলছেন, মানে কি? মুক্তির কথা বলছেন। কবিতাটা কি সেটা কবি বোঝাতে চেয়েছেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। মানে আমরা যদি জিহ্বায় যেই সত্য কথাগুলো উচ্চারণ করি, সেগুলো কবিতার অংশ। কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা মানে কি? আমাদের যে পরিশ্রমের ফসলগুলো রয়েছে, জমিতে অনেক পরিশ্রম করে যে আমরা ফসল ফলাই, সেগুলো প্রতিটি শস্যও কিন্তু কবিতার অংশ। অর্থাৎ কবিতা পরিশ্রমের কথা বলে, কবিতা সত্য কথা বলে। এখন কবি বলছেন যে এই যে পরিশ্রম করতে পারা এবং সত্য কথা বলতে পারা, এই দুটো একটা গুণ। এখন বলছেন যে এই দুটো গুণ যে জানে না, অর্থাৎ সে কবিতা শুনতে জানে না, যে কবিতা শুনতে জানে না, মানে যে পরিশ্রম করতে পারবে না, যে সত্য বলতে পারবে না, সে ঝড়ের আত্মা শুনবে, মানে সে একটা মহাবিপদে পড়বে। ঝড় মানে কি? এখানে বিপদের কথা বলছে, সে মহাবিপদে পড়বে। যে কবিতা শুনতে জানে না, যে এই যে পরিশ্রম করবে না, যে হচ্ছে সত্য কথা বলবে না, সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, সে হচ্ছে ন্যায় অন্যায় অধিকার হতে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম কৃতদাস থেকে যাবে, সে আসলে স্বাধীনতাই পাবে না। এই যে মুক্তির প্রত্যাশী ছিল, তাহলে সে কোনো স্বাধীনতাই পাচ্ছে না। তারপর হচ্ছে যে কবিতা শুনতে জানে না, সে হচ্ছে কৃতদাস থেকে যাবে, তাহলে সে হচ্ছে স্বাধীনতা। তাহলে যে হচ্ছে তোমার কবিতা শুনতে জানে না, সে তো কৃতদাস থেকে যাবে। এখন বলছে আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। তাহলে উচ্চারিত সত্য মানে কি? কবিতা। সেই কবিতার মতো স্বপ্নের কথাই বলছে। স্বপ্নগুলো কি?
উনুনের আগুনে আলোচিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। উনুনের আগুনে কি সব কিছু সূচি হয়ে যায়, সব কিছু হচ্ছে জীবাণুমুক্ত বা সব কিছু হচ্ছে একটা পবিত্র হয়ে যায়। সেই উনুনের আগুনে আলোকিত একটা উজ্জ্বল জানালার একটা সম্ভাবনার কথা বলছে। আমি আমার মায়ের কথা বলছি, কবি এখন তার মায়ের কথা বলছেন, মানে কি আমাদের পূর্বপুরুষের যে মা জাতি ছিল তার কথা বলছেন। তিনি বলতেন প্রভাবন নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। তাহলে প্রভাবন নদী তার যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখবে কেমনে? যদি সে পরিশ্রম করে। কেউ যদি অনেক পরিশ্রম করে হাত পা নাড়ায় থাকে তাহলে সাঁতার না জানলেও সে কিছুটা তো ভেসে থাকবে, সেটা বলছেন। তার মানে পরিশ্রমের কথা বলা হচ্ছে। যে কবিতা শুনতে জানে না সে নদীতেও ভাসতে পারবে না। কবিতা শুনতে জানে না মানে কি? এখানে আমরা পড়েছিলাম আগে যে কবিতা শুনতে, কবিতা কি? পরিশ্রম আর হচ্ছে সত্য কথা। যে পরিশ্রম করতে পারবে না সে তো নদীতে ভাসতে পারবে না। যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। মাছের সঙ্গে খেলা মানে কি? সৃজনশীলতা। যে কবিতা শুনতে পারবে না সে তো সত্য জানে না, সে তো পরিশ্রম জানে না, তাহলে সে কীভাবে সৃজনশীলতাকে আঁকড়ে ধরতে পারবে? এর মাছ এর সঙ্গে খেলা করা মানে সৃজনশীলতাকে বোঝানো হয়েছে। আবার বলছে যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারবে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মায়ের কথা বলছি, মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। এইটুকুতে আমরা আমাদের মুক্তিযুদ্ধের অনেকটা ইতিহাসের কথা পাই। দেখো কবি আবার বলছেন যে কবি কিংবদন্তির কথা বলছেন। কোন কিংবদন্তি? সেই সকল পূর্বপুরুষের কথা বলছেন যারা বিচলিত স্নেহের কথা বলছেন। তাহলে আমাদের পূর্বপুরুষরা যুদ্ধে গিয়েছিল। যুদ্ধে যাওয়া মানে কি? আপনজনকে ছেড়ে যাওয়া। আর আপনজনকে ছেড়ে যাওয়া মানে কি? আপনজনরা বিচলিত স্নেহ কথা ভাবেন, অর্থাৎ তারা তাদের স্নেহের কারণে বিচলিত থাকেন, তাদের আপনজনের কথা ভেবে বিচলিত থাকেন। তিনি গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছেন, যারা হচ্ছে তা গর্ভবতী বোন, আবার আমাদের মুক্তিযুদ্ধের সময় অনেক মা বোনের যে অবদান ছিল তার কথা বলছেন। আমি আমার ভালোবাসার কথা বলছি, কবিতার ভালোবাসার কথা বলছেন। ভালোবাসা দিলে মা মারা যায়। এখানে আমাদের দেশমাতৃকা যে রয়েছে তার প্রতি ভালোবাসার কারণে আমরা আমাদের যে দামাল ছেলেরা ছিল আমাদের বাংলার, তারা হচ্ছে নিজের মা সন্তান এদেরকে ছেড়ে হচ্ছে যুদ্ধে গিয়েছেন। তো এক্ষেত্রে যদি তারা নিজেদের মা যারা রয়েছেন গর্ভবতী তাদের প্রতি ভালোবাসাটা বেশি দেখাতো, আমাদের স্বদেশ কিন্তু মারা যেত, সেটা কথা বলছেন। যুদ্ধ আসে ভালোবেসেই, তো আমাদের স্বদেশের প্রতি ভালোবাসা থেকেই তো যুদ্ধ করতে হয়েছে, তো যুদ্ধটা আসে ভালোবেসেই। মায়ের ছেলেরা চলে যায়। আমি আমার ভাইয়ের কথা বলছি, আমাদের যে দেশ মর্যাদা রক্ষণা করতে যে আমাদের ভাইয়েরা যুদ্ধ করেছে তাদের কথা বলছেন। যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না। তাহলে আমাদের যে দেশমাতৃকাকে তোমার রক্ষা করার জন্য অনেকেই সন্তান রেখে যুদ্ধে গিয়েছিলেন। সন্তানের জন্যই তো মরতে পারেন না, তাহলে যে কবিতা শুনতে যাবে না সে হচ্ছে পরিশ্রম করতে পারবে না, সে হচ্ছে যুদ্ধে হচ্ছে যেতে পারবে না। আর যুদ্ধে যেতে না পারা মানে কি? সন্তানের জন্য মরতে পারবে না। সন্তান মানে কি? আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্যই তো এত কিছু করে গেছেন। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারবে না। তাহলে কবিতা শুনতে না জানলে সে তো পরিশ্রম করতে জানে না, সে তো সত্য জানে না, সে তো দেশমাতৃকার প্রতি ভালোবাসতে পারবে না। সে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারবে না। অর্থাৎ কবিতা মানে সত্যকে ধরে রাখা, সত্য পরিশ্রম যে করবে সে তো সূর্যের মতো তেজিয়ান হবে। আর যে কবিতা শুনতে জানবে না সে তো সূর্যকে হৃৎপিণ্ডে অবশ্যই ধরে রাখতে পারবে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। তাহলে আমাদের পূর্বপুরুষের কথা আবারও তিনি বলছেন, মনে করে দিচ্ছেন যে আমাদের পূর্বপুরুষের পিঠে কিন্তু রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি শোষিত ছিলেন, তিনি কৃতদাস ছিলেন। এটা কিন্তু অস্বীকার করার মতো নয়। তিনি আবারও বলছেন আমাদের পূর্বপুরুষের যে শুধু কৃতদাস ছিলেন তা নয়, তিনি তো কৃষক ছিলেনই। এখন এই কৃষকের দৃষ্টিকোণ থেকে আরেকটু ভাবে তিনি বলছেন যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে, মানে যে জমিতে চাষ করবে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে। তার মানে কি? জমিটাকে ফসল দিবে। যে মৎস্য পালন করবে, লালন করে, প্রবাহমান নদী তাকে পুরস্কৃত করবে। প্রবাহমান নদী থেকে সে মাছ পাবে, তাকে পুরস্কার দিবে, পুরস্কারস্বরূপ মৎস্য পালন থেকে সেখানে মাছ পাবে। যে গাভী পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। যে গাভী পরিচর্যা করবে জননীর আশীর্বাদ মানে হচ্ছে গাভী মানে কি? দুধ দহন করে আরও দীর্ঘায়ু লাভ করবে, সেটা বলছে। এখন যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করবে, ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। এখন একটা সৈনিক যে হচ্ছে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, সেনাপতি, তারা তো লৌহখণ্ডকে প্রজ্বলিত করবে, মানে আরও জং ধরতে দিবে না, অনেক বেশি পরিশ্রম করবে এর পিছনে, যে সে হচ্ছে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। সেই তরবারিতেও তাকে যুদ্ধের ময়দানে সশস্ত্র করে তুলবে। দীর্ঘদেহী পুত্রগণ, আমি তোমাদের বলছি, আমি আমার মায়ের কথা বলেছি, বোনের মৃত্যুর কথা বলেছি, ভাইয়ের যুদ্ধের কথা বলেছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। তো কবি বলছেন এই সব কিছুই তো আমি বলেছি এর আগেও, আমি কবি এবং কবিতার কথা বলেছি। এখন কবি কি? কবিতাটা কি? কবিতা যে বলেছেন এই কবিতাটা আসলে কি? সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা।
সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, রক্ত জবার মতো প্রতিরোধ উচ্চারণ কবিতা। এই কবিতার সংজ্ঞাগুলো কবির মুক্তে বলছেন যে সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান করে, যেখানে মুক্তির জন্য অনিবার্য অভ্যুত্থান দরকার সশস্ত্র সুন্দর, সেই পরিস্থিতিতে সেটাই কবিতা। আবার যখন সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ দরকার, তখন সেই সুকণ্ঠ সঙ্গীতই কবিতা হয়ে উঠবে। জিহ্বায় উচ্চারিত মুক্ত শব্দগুলোই একসময় কবিতা হয়ে যায়। আবার রক্ত জবার মতো প্রতিরোধটাও তখন কবিতা হয়ে যায় যখন দরকার হয়। তো পরিস্থিতি বিবেচনায় থাকে, পরিস্থিতি অনুযায়ী যখন যেই পরিস্থিতি সম্মুখীন হয় তখন সেটা কবিতার রূপ নেয়। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? এখানে তার মানে কি? আমাদের পূর্বপুরুষ। এই তারগুলো হচ্ছে আমাদের পূর্বপুরুষ, কিংবদন্তি। আমাদের কিংবদন্তিটা যারা যেরকম করে কবিতার কথা বলতেন, আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো কিনা? কবি সেটাই চাচ্ছেন, কবি সেটাই জানতে চাচ্ছেন। একটা সংশয় কবির মনে থেকে যাচ্ছে যে আমরা কি তা করতে পারবো কিনা, এটা বলছেন। তো আমরা যে এই যে 7টা কবিতা পড়লাম, 7টা কবিতার একটা সুন্দর জিনিস হচ্ছে আমরা মাত্রার সুনজর বলতে পারি। মাত্রা মানে হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ। সুনজর, সুতে সুকান্ত ভট্টাচার্য যেটা লিখেছেন, 18 বছর বয়স। নতে নজরুল বিদ্রোহী লিখছেন, সরি আমি দেখে যাচ্ছি না, আর বলছি। সো মাত্রার সুনজর দিয়ে মনে রাখবো। মাত্রা মানে মাত্রাবৃত্ত ছন্দ, সু মানে হচ্ছে সুকান্ত, ন মানে নজরুল, জতে তোমার জসিমউদ্দিন, আর রতে হচ্ছে রবীন্দ্রনাথ। মানে সুকান্তের 18 বছর বয়স, নজরুলের হচ্ছে বিদ্রোহী, প্রতিদান জসিমউদ্দিনের, আর রবীন্দ্রনাথের যে সোনাতরী। এই 4টা হচ্ছে আমাদের মাত্রাবৃত্ত ছন্দ। তাহারই পরে মনে অক্ষরবৃত্ত ছন্দ, আর গদ্য ছন্দের 2টা, ফেব্রুয়ারি 1969 আর হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। এই মাত্রাগুলো খুব দরকার, কোনটা কোন ছন্দে রচিত সেটা একটু দরকার, এইটা দিয়ে মনে রাখা যায়। আর এই ছিল 7টা কবিতা, সেটা শেষ হলো এটাদের মাধ্যমে।